আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কথা বলছি কিছু গুরুত্বপূর্ণ কেরিয়ার টিপস নিয়ে। আজকে কথা বলবো কেরিয়ার আপগ্রেডিং বা কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। আমরা নিশ্চয় যে যেখানে যে অবস্থানে আছি সেখানে সারা জীবন থাকতে চাই না। সবাই উন্নতি চায়, সবাই নিজকে আপগ্রেড করতে চায়, নিজের পজিশনকে কেরিয়ারকে ডেভেলপ করতে চায়। আর সেটা শুধু এমনি এমনি হবে না, এমনি এমনি যেটা হবে সেটা নিয়ে আসলে স্যাটিসফ্যাক্টরি লেভেলে অবশ্যই আসা যাবে না। আজকে যে অফিসার আছে তার একটা টার্গেট থাকতে হবে আগামী 2-3 বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার জন্য। যারা ম্যানেজার লেভেলে জব করছেন তাদের টার্গেট থাকতে হবে ধীরে ধীরে ভবিষ্যতে একটা সার্টেন পিরিয়ড পরে এজিএম, ডিজিএম, জিএম হওয়ার জন্য। এভাবে কেরিয়ার আপগ্রেডেশনের জন্য সচেষ্ট থাকতে হবে। আর সেজন্য কি করতে হবে? ইউ শুড বি এ টিম প্লেয়ার। আপনাকে টিমের অ্যাডজাস্ট হয়ে কাজ করতে হবে। আপনাকে একজন ইম্পর্টেন্ট টিম প্লেয়ার হতে হবে। অর্থাৎ আপনার টিমে শিক্ষিত লোক থাকবে, অশিক্ষিত লোক থাকবে, অল্প শিক্ষিত থাকবে, উচ্চ শিক্ষিত থাকবে। সবার সাথে নিজেকে যেভাবে অ্যাডজাস্ট করা উচিত, যেভাবে অ্যাডাপ্ট করা উচিত, সেই অ্যাডাপ্টেবিলিটি আপনার কাছে থাকতে হবে। এবং আপনাকে টিমের কাছ থেকে শেখার মন মানসিকতা থাকতে হবে। নিজেই একজন মহাপণ্ডিত, নিজে আমি সব কিছু জানি, আর কোনো কিছু শেখার নেই, এই ধরনের মেন্টালিটি থাকা যাবে না। আপনাকে টিমের এমন একজন সদস্য হতে হবে যাতে টিমের অন্যরা আপনার অ্যাটলিস্ট খুব বেশি সুনাম না করলেও বদনাম না করে। সেজন্য টিমের অন্যান্য মেম্বারদের সাথে অ্যাডাপ্ট হয়ে একজন গুড টিম প্লেয়ার হতে হবে। কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু বি এ গুড লিডার। আপনাকে চেষ্টা করতে হবে আপনার পজিশনে আপনি একজন গুড লিডার হওয়ার জন্য। আপনি একজন টিমকে পরিচালনা করবেন, সেই টিমে আরো অনেকগুলো লোক থাকবে। সেই লোকদেরকে ঠিকমতো পরিচালনা করার জন্য আপনার মাঝে লিডারশিপ ক্যাপাবিলিটি থাকতে হবে। আর লিডারশিপ ক্যাপাবিলিটি ডেভেলপ করার জন্য কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার এটা সোশ্যাল কমিউনিকেশন হতে পারে, আপনার প্রফেশনাল কমিউনিকেশন হতে পারে, আপনার ইমেল কমিউনিকেশন হতে পারে, টেলিফোন কমিউনিকেশন হতে পারে। আপনার রাইটিং স্কিল দিয়ে আপনি মেইল কমিউনিকেশন যাতে খুব স্মার্টলি করতে পারেন, সেজন্য আপনাকে গুড কমিউনিকেটর হতে হবে। মাল্টি স্কিলস, আপনাকে শুধু এই এক কাজ বছরের পর বছর করছি, একটা কাজ শিখেছি, সেই কাজটাই বছরের পর বছর করেছি, সেটা করলে হবে না। আস্তে আস্তে আপনার টাস্কের মধ্যে রেগুলার টাস্ক, পিরিয়ডিক্যাল টাস্ক, এগুলোর মধ্যে চেঞ্জ আনতে হবে। আপনাকে দিন দিন আরো বেশি দায়িত্ব নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। একটা কাজ করছেন, আস্তে আস্তে নতুন দায়িত্ব নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং ম্যানেজমেন্ট কোনো নতুন কাজ দিলে, নতুন দায়িত্ব নিলে সেটাকে খুব আগ্রহের সাথে পজিটিভলি সেটা নেওয়ার চেষ্টা করবেন। এবং চেষ্টা করবেন মাল্টি স্কিল হওয়ার জন্য। সহজ কথায় শুধু এক কাজ শিখে এক কাজের উপর নির্ভর করে আপনি খুব বেশি ডেভেলপ করতে পারবেন না। তবে এই মাল্টি স্কিল এবং মাল্টি ট্র্যাকিং এর ক্ষেত্রে একটা সিকোয়েন্স রাখার চেষ্টা করবেন। কখনো চিন্তা করবেন না যে আমি এখন অফিসার আছি, 5 বছর পরে আমি জিএম হয়ে যাব। না, এত দ্রুত ট্র্যাকিং আপগ্রেডেশন করার খুব প্রয়োজন নেই, এরকম চিন্তা করবেন না। আপনি মনে করেন এখন জব করছেন একটা অর্গানাইজেশনে, আপনি কোনো কারণে যদি জব সুইচ করেন, সেটা অ্যাটলিস্ট ট্র্যাকিং সিকোয়েন্স যেটা সিমিলারিটিসটা রাখার চেষ্টা করবেন। আমি এখানে একটা এক্সাম্পল দিতে, আমার কাছে একজন যোগাযোগ করেছিল এবং এসে দেখা করেছিল সে জবের জন্য। তিনি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করেছেন। তিনি 6-7 বছরের এক্সপিরিয়েন্স, এর মধ্যে তিনি মেলামাইন কোম্পানিতে জব করেছেন, ফার্মাসিউটিক্যালসে জব করেছেন, আরএমজিতে জব করেছেন এবং একটা ট্রান্সপোর্ট প্রোভাইডার কোম্পানিতে জব করেছেন। উনি অ্যাকাউন্টসে জব করেছেন, স্টোরে জব করেছেন, আবার কিছুদিন নাকি প্রোডাকশন কোঅর্ডিনেটর হিসেবে কোথায় জব করেছেন। আমি ওনার সিভি দেখে বললাম, ভাই আপনি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করা, আপনি কিছু বুদ্ধি খাটিয়ে তো কেরিয়ারকে আপনার এস্টাবলিশ করতে হবে। আপনি যদি যখন যেদিকে বলে কারো কাছে রিকোয়েস্ট করে, হ্যাঁ আপনি আমার সাথে পরিচয় হয়েছে, এখন চেষ্টা করতেছেন আরএমজিতে জব পাওয়ার জন্য, আবার কয়েকদিন পরে আরেকজনের সাথে চেষ্টা করবেন পরিচয় হওয়ার পরে স্টিলে জব করে, ঠিক আছে আপনি ওইদিকে চলে যাওয়ার জন্য। এইভাবে তো আপনি তো অলরেডি আপনার ট্র্যাকটা নষ্ট করে ফেলেছেন। তখন সে বলল যে হ্যাঁ স্যার আসলে বুঝতে পারি নাই, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এখন বুঝতে পারেনি তো কি করবে? এখন এমন এক অবস্থানের মধ্যে আছে, ওনাকে আসলে কোনো একটা পজিশনে যে ঠিক করে সুইটেবলি দেওয়া যাবে, যেটার ক্ষেত্রে উনি আগের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারবে, এরকম কোনো সুযোগ কিন্তু নেই। সো দ্যাট আপনি অবশ্যই প্রয়োজনে আপনার জব সুইচ করবেন, ট্র্যাক চেঞ্জ করবেন, কিন্তু ট্র্যাকটার সাথে যাতে মিনিমাম একটা সিমিলারিটি থাকে, একটা সিকোয়েন্স যেন থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন।
ভেরি ফাস্ট চেঞ্জ। অনেকে আছে কোন এক প্রতিষ্ঠানে আসছে, 6 মাস হয়তো জব করছে, এখন আরেকটা অফার পেয়ে গেছে, চিন্তা করেছে হ্যাঁ রে এখান থেকে তো বেতন বেশি, চলে যাব। না, এত ভেরি ফাস্ট চেঞ্জ করাটা ঠিক নয়। আপনি মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করার চেষ্টা করবেন। এক জায়গায় গিয়েছেন, একটু চিন্তা ভাবনা করে জয়েন করেন, করলে অ্যাটলিস্ট চিন্তা করেন 2 or 3 ইয়ার্স। আমি বলবো মিনিমাম একটা স্ট্যান্ডার্ড, এভারেজ স্ট্যান্ডার্ড যাতে 3 ইয়ার্স, অ্যাটলিস্ট 3 ইয়ার জব করার মতো একটা প্ল্যান করবেন। এবং যখন জয়েন করে ফেলবেন তখন অতি দ্রুত 6 মাস 7 মাস 8 মাসের মধ্যে আর কোনো জবের খোঁজ খবর নেবেন না। কোনো অফার পেলেও চিন্তা করবেন যে না, আমি এক জায়গায় গিয়েছি, এখানে মিনিমাম একটা টাইম আমি এখানে জব করব। এটা ভেরি ইম্পর্টেন্ট। না হলে কোনো এক সময় জব মার্কেটে বা আপনার কেরিয়ারের সিভি দেখলে অথবা লোকজন এখন জানে যে এই লোকটা তো আসলে কোথায় গিয়ে 6 মাস 7 মাসের বেশি সাস্টেইন করে না, সে স্যুট করতে পারে না, তার মানে তখন বোঝা যাবে যে এই লোকটা আসলে মনে হয় টিম প্লেয়ার না, কার সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করতে পারে না। তাহলে সেটা আপনার কেরিয়ারের জন্য ক্ষতির কারণ হতে পারে। সুতরাং আপনি কোথায় জয়েন করবেন চিন্তা ভাবনা করে করবেন, জব চেঞ্জ করবেন কিনা চিন্তা ভাবনা করে করবেন। আর চেঞ্জ করে কোথায় জয়েন করে ফেললে তখন সেখানে অ্যাটলিস্ট 3 ইয়ার্স করার মতো একটা প্ল্যান নিয়ে কাজ শুরু করবেন। আননেসেসারি সুইচিং, আপনার আদৌ এখন জব চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা। কিছু কিছু ব্যক্তি আছে কোনো প্রতিষ্ঠানের ডিরেক্টর লেভেল, জিএম লেভেল বা সিনিয়র কার সাথে কোনো কারণে কোনো অনুষ্ঠানে পরিচয় হয়েছে মনে করেন, হলে এরপরে বলে যে স্যার আপনার প্রতিষ্ঠান তো স্যার অনেক ভালো, কোম্পানি অনেক ভালো, দেখেন না স্যার আমাকে একটু নেওয়া যায় কিনা, আমার জন্য একটা জব দেখেন স্যার। হ্যাঁ, আসলে আপনি সিনিয়র কারোর সাথে পরিচয় হলেই যে জব চেয়ে বসবেন, হ্যাঁ, সেটা আদৌ আপনার দরকার আছে কিনা আগে চিন্তা করবেন। না হলে আপনার পরিচয় আছে সিনিয়র লেভেলের অন্য কোম্পানির লোকের সাথে, সমস্যা কোথায়? তার সাথে কমিউনিকেশন রাখবেন, যোগাযোগ রাখবেন, হাই হ্যালো করবেন, ঈদের সময় শুভেচ্ছা জানাবেন, স্যার কেমন আছেন খোঁজখবর জানাবেন। কিন্তু এই জন্য আপনার খুব বেশি দরকার না হলেই যে ওনার সাথে পরিচয় হয়েছে বিধায় চাকরি চেয়ে বসবেন, চাকরির জন্য রিকোয়েস্ট করবেন, অথবা একটা অফার আসছে এখন আপনি এক্সিস্টিং পজিশনে দেখা যায় ভালো আছেন, ভালো রোল প্লে করছেন, তাহলে একটা অফার আসছে বিধায় আবার সুইচ করে ফেলবেন, সেই জিনিসটা না করাই ভালো। প্রথমত দেখবেন আসলে জব চেঞ্জ করার আপনার এই মুহূর্তে দরকার আছে কিনা, আপনি এক্সিস্টিং পজিশনে কমফোর্টেবল ফিল করছেন কিনা। এক্সিস্টিং পজিশনে দেখা যাচ্ছে যে আপনি আপনার টিমকে এবং ভালো কিছু করার সুযোগ আছে, গোল অ্যাচিভ করার সুযোগ আছে, মাল্টিটাস্কের সুযোগ আছে, লার্নিং এর সুযোগ আছে, তাহলে আপনি অযথা জব চেঞ্জ করার কোনো চিন্তা করবেন না। ট্রাই টু প্লে ইন এক্সিস্টিং ফিল্ড। আর আননেসেসারি রিকোয়েস্টের কথা তো বললামই, সিনিয়র কারোর সাথে পরিচয় হয়েছে, ও স্যার আপনার প্রতিষ্ঠানে আমাকে নিয়ে যান না, আমি স্যার এই ডিপার্টমেন্টে আছি, এই কাজ করছি, আমাকে একটু নিয়ে যান স্যার, আপনার সাথে কাজ করতে আমি খুব ইচ্ছুক। হ্যাঁ, এইরকম অনেকে বলে, আসলে তার এই মুহূর্তে জবের বা জব চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। নট জয়েন আফটার রিসিভ দ্য অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আমি পার্সোনালি অত্যন্ত ফেড আপ এই ধরনের জব হান্টিং এর ক্ষেত্রে। এরকম বেশ কয়েকজন আমার সাথে করেছেন, পরিচিত হয়েছেন, বা আগের এক্স কলিগ ছিলেন, জুনিয়র কলিগ ছিলেন, স্যার আমার জবটা খুব দরকার, চেঞ্জ করার দরকার, আপনার প্রতিষ্ঠানে স্যার আমাকে একটু জবের একটু ব্যবস্থা করে দেন। তখন যেহেতু পরিচিত লোক, কোনো অপরচুনিটি থাকলে, পজিশন ভ্যাকেন্ট থাকলে দেখা যাচ্ছে তাকে কল করেছি, এসেছে, ইন্টারভিউ দিয়েছে, অফার লেটারও রিসিভ করেছে। 30 দিনের মধ্যে জয়েন করার কথা, 30তম দিনে উনি আসেননি। ওনাকে ফোন করার পরে বলে যে স্যার আমার আগের জায়গায় তো আবার ইনক্রিমেন্টটা বাড়াই দিয়েছে, ওরা যেতে দিচ্ছে না, খুব রিকোয়েস্ট করতেছে, এই কারণে স্যার আমি তো এখন আর যাব না। ইট ইজ ভেরি ব্যাড। আপনি অযথা একজনের সময় নষ্ট করলেন, আবার আপনার জায়গায় আরেকজনকে নেওয়ার জন্য আবার ইন্টারভিউ কল করতে হবে, এই দিক দিয়ে 30 দিন সময়টা পার করলেন, আপনি আরেকজনকে ক্রাইসিসে ফেললেন, এবং এতে করে কি হলো, আপনি আরো অনেকের অপরচুনিটি নষ্ট করলেন। আমার এরকম একজন জুনিয়র কলিগ, সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এক জায়গায় আমি পাঠিয়েছি, অর্থাৎ আমি টেলিফোন করে দিয়েছি যে ছেলেটা ভালো দেখেন, আর আমি ফোন করে দেওয়ার কারণে সেখানকার ডিরেক্টর তাকে, তার সাথে কথা বলে প্রাইমারি ইন্টারভিউতে তাকে অফার লেটার দিয়ে দিয়েছে। 30তম দিনে যখন উনি আমাকে ফোন করে বললেন আপনার ওই লোকটা তো আজকে জয়েন করার কথা ছিল, সে তো আসলো না, এবং তাকে এইচআর থেকে ফোন করা হয়েছে, সে বলল যে সে আসবে না। আর এই সময়ের মধ্যে সে ফার্দার কোনো যোগাযোগও করেনি। তখন কেমনটা লাগে বলুন তো? তখন আমি তাকে ফোন করলাম, কি ব্যাপার, তুমি এমন করলে কেন? বলে স্যার আমি তো চলে যাওয়ার জন্য খুব ইচ্ছুক ছিলাম, এখন আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না, আমাকে কোনোভাবেই ক্লিয়ারেন্স দিচ্ছে না, ইত্যাদি নানান কথা। পরে শুনলাম ওই অফার লেটারটা সে তার বর্তমান পজিশনে দেখে যাক স্যালারি ইনক্রিমেন্ট করে নিছে, অথবা তারা অফার লেটার অনুযায়ী স্যালারি ইনক্রিমেন্ট দিয়ে দিছে, এখন সে যাবে না। এই ধরনের মন মানসিকতা নিয়ে কেউ কখনো
অ্যাটলিস্ট অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ করবেন না। আপনি কোনো প্রতিষ্ঠান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ করার সময় চিন্তা করবেন যে আপনি আদৌ জব চেঞ্জ করবেন কিনা বা করার দরকার আছে কিনা। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ করবেন তো জয়েন করবেন। এটা হলো প্রফেশনালিজম। আরও অনেক বিষয় আছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, আমার আরও অনেক ভিডিও আছে। এর মধ্যে সারসংক্ষেপে খুব লম্বা না করে এই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে বলবো বলে চিন্তা করেছি, এবং সেটা আপনাদের উদ্দেশ্যে, আপনাদের অবগতির জন্য সেটা এখানে প্রকাশ করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন রাখুন কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আই হোপ all of your best career, healthier, happier and comfortable life. Thanks to all. Allah Hafiz.